একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা এবং পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব $4.1 বিলিয়ন ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এছাড়া শিগগিরই পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। আফজাল হোসেনের রিপোর্ট। প্রায় 15 বছর পর পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে এই বৈঠক। এতে মুক্তিযুদ্ধে গণহত্যা, $4.2 বিলিয়ন ফেরত, আটকে পড়া পাকিস্তানিদের দেশটিতে প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে শিগগিরই সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী পররাষ্ট্র সচিব। পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেবার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনায় স্থান পেয়েছে। পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্য বিক্রয় এবং বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও ব্যবসায়িক সম্ভাবনা অন্বেষণের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কিছু বাধা রয়েছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। অতীতের কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে দুই দেশের মধ্যে সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করে বলেন, এপ্রিলের শেষে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে। আগামী 22 ও 23 এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন 4 নারী ক্রীড়াবিদ। এই 4 নারী ক্রীড়াবিদের মধ্যে 2 জন ফুটবলার এবং 2 জন ক্রিকেটার থাকবেন। 2 ফুটবলার হলেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই 4 নারী ক্রীড়াবিদ। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান ফৌজদারি কার্যবিধি CRPC-তে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, আগে মামলা নিষ্পত্তি হতে 3 প্রজন্ম লাগলেও সংস্কারের ফলে তাতে গতি আসবে। সংস্কারের অংশ হিসেবে সমন জারি টেলিফোন এবং SMS এর মাধ্যমে করা হবে। আর মামলা হলে অভিযুক্তকে ইমেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানো হবে। বৈঠকে অর্থনৈতিক অপরাধীদের বিচারে তদন্ত কমিটির বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। হবে যখন বিধিমালা 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য CPCর কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে চায় বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্প্রেডশিট দিয়ে সবাইকে বিভ্রান্ত করা হচ্ছে। অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অতিমাত্রায় সংস্কার করতে গিয়ে যেন মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেমে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ইউসুফ আলী রিপোর্ট। সংস্কার বিষয়ে দ্বিতীয় দফায় জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সংসদ ভবনের LD হলে বৈঠক করে বিএনপি।
বিভিন্ন বিষয়ে আলোচনার পর ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্র যাতে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে সে লক্ষ্যে কাজ চলছে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যে সংস্কার জাতির জন্য কল্যাণকর হবে সেগুলোই বিবেচনা করা হবে। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি, আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য বিএনপি সবসময় সহযোগিতা করবে। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণের সম্মতিতে যেন সব হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচনের বিকল্পে সংস্কারকে কেন দাঁড় করানো হচ্ছে মন্তব্য করে জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয়। জনগণের সেন্টিমেন্টের কাছে সরকারের জবাবদিহিতা করতে হবে বলেও জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার, কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? নির্বাচনে জয়লাভ করে ক্ষমতার খায়েশ জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামাতের লক্ষ্য হল দীর্ঘদিনের শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন উপহারে সহযোগিতা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। এর লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন সফর শেষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। ইউরোপীয় ইউনিয়ন সফর ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে দেশবাসীকে জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। জামায়াতের আমির বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণের মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি, জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি। আমাদের সাথে তাদের সেশন হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। 24-এর গণহত্যাকারীদের বিচার প্রসঙ্গ নিয়েও কথা বলেন জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারে সহযোগিতা করতে হবে। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। রাষ্ট্র সংস্কারের 3 দফা দাবি উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি যেন মতবিরোধের না হয়। নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে। যে রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা।
অবু সৈয়দ অপু, মাইটিভি, ঢাকা। 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অধিকার আদায় প্রতিষ্ঠা সহ সামাজিক দায়বদ্ধ থেকে বাংলাদেশ আম জনতা পার্টি বিএজেপি নামে নতুন দলের ঘোষণা দিয়েছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান ও বিএজেপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। তিনি জানান, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এ সংগঠনের জন্ম হলো, যার কাজই হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আম জনতা পার্টি বিএজেপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে মোহাম্মদ রফিকুল আমিন এসব কথা বলেন। বাংলাদেশের আপামর বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। আমাদের স্লোগান শিক্ষা, সমতা, সুবিচার, যেখানে আম জনতা হাঁটবে সেখানে। সবাইকে ধন্যবাদ। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন 6 দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। প্রায় 3 ঘণ্টা বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়ে নিজেদের অসন্তুষ্টের কথা জানান শিক্ষার্থীরা। এসব আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখব। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানী ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে মেঘনা আলমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষ মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। এর আগে গত বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে 30 দিনের আটকাদেশের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। কোনো ধরনের গুজবে বিচলিত নয় সেনাবাহিনী। দেশ ও মানুষের স্বার্থে সেনা সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সেনাবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এই কর্মকর্তা জানান, গত 2 মাসে বিভিন্ন অভিযানে 320টি অবৈধ অস্ত্রসহ প্রায় 2500 অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এসএম আরিফের রিপোর্ট। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলন। তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত 2 মাসে বিভিন্ন অভিযানে 2457 জন অপরাধীকে গ্রেফতার করে সেনাবাহিনী, যাদের মাঝে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় গত 2 মাসে সেনাবাহিনী 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ এবং এ পর্যন্ত প্রায় 9000-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় 3 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভে অনেকে কালো পতাকা বহন এবং পার্বত্য চট্টগ্রামে 5 শিক্ষার্থী অপহরণের বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছুদিন আগেও মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি, তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। কর্নেল শফিক জানান, কোনো গুজবে বিচলিত না হয়ে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন সেনা সদস্যরা। সেনাবাহিনী কারো কোনো রকম কোনো গুজবে আমরা বিচলিত নই, বরঞ্চ আমরা আরও একতাবদ্ধ হয়ে
সকল রকম কাজ সরকারের নির্দেশে আমরা দেশ ও জাতির পাশে থেকে করে যাব ইনশাআল্লাহ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবং সকলকে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা প্রশাসক। বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটককৃতদেরকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়। এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকার পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এই পরিবার এবং তার যে নিরাপত্তা যথাযথভাবে কিভাবে আরও ভালো মতো করতে পারে এবং এই কেস কিভাবে তদন্ত হয় এবং ডিটেক্ট করা এবং যথাযথ আসামি যারা দুষ্কৃতিকারী তারা যাতে শনাক্ত হয় এবং আইনের আওতায় আনে, এই বিষয়ে তাদের তদারকি করার জন্য মূলত এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সরকারিভাবে এখানে পুনর্নির্মাণ করা হবে, এই ঘরটি অবশ্যই এটি হবে এবং সরকার এই বিষয়টি বিশেষ গুরুত্ব নিয়ে দেখছেন। ঢাকায় তীব্র গরম পড়তে শুরু করলেও দুদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। অস্বস্তি থেকে মুক্তি পেয়ে মানুষ নির্বিঘ্নে গিয়েছেন কর্মস্থলে। গত বছর এই দিনগুলোতে তীব্র তাপদাহ রেকর্ড ছাড়িয়ে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, যা জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেললেও এবার এখনও কিছুটা স্বস্তিতে নগরবাসী। মিফতাক আলিবের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ছে পৃথিবী জুড়ে। এছাড়া এর নানা প্রভাবে গেল বছর বলতে গেলে অগ্নিকুণ্ড হয়ে উঠেছিল বিশ্বের বিরাট একটি অংশ। প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত বছর সর্বোচ্চ 43.5 মাত্রা ছাড়িয়েছে মেগাসিটি ঢাকায়। এইবার স্বাভাবিক ব্যবসা গরমের পর গত দুদিনের বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী। এরকম ধুলাবালু নাই, ধুলাবালু নিষ্কন্ন হয়েছে। ঢাকা শুরুতে প্রচণ্ড গরম, এমনি রাস্তায় খুব জ্যাম থাকে। তবে গত 2 দিনে মানে গত সপ্তাহ থেকে আজকের দিনটা, আজকে এবং গতকালকের দিনটা খুব ভালো হবে। আবহাওয়াটা মানে তাপমাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখন একটু ভালো লাগতেছে। এখন গাড়ি চালায় আরাম পাচ্ছি, মানে গরমের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্ট। ভালো লাগে, অনেক ভালো লাগে। এরকম বৃষ্টি মাঝে মাঝে হইলে আমাদের অনেক ভালো লাগে। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2-3 দিন আকাশ এমন মেঘাচ্ছন্ন থাকতে পারে। নিশ্চিতভাবে না বললেও গতবারের মতো তীব্র তাপদাহ পড়বে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আর পরশুদিন থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে এই বৃষ্টিটা আগামী 20-21 তারিখ পর্যন্ত মোটামুটি দেশে অনেক জায়গায় কন্টিনিউ করবে। তারপর আমরা আশা করছি হয়তো 21-22 তারিখ পরে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এবং তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তো এবছর তাপমাত্রা ওইভাবে আমাদের ধারণা যে এবার 40 ক্রস করাই কঠিন। বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবার সচেতনতা জরুরি বলে মনে করেন আবহাওয়াবিদরা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে 1 দফার পর্যালোচনা বৈঠক শেষে সমঝোতা হয়নি বাংলাদেশের। ফলে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত জানায়নি সফররত IMF প্রতিনিধি দল। IMF বলেছে এ বিষয়ে আলোচনা আরও চলবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে 2 কিস্তির অর্থ পাওয়া যেতে পারে আগামী জুনের শেষ দিকে। 2 সপ্তাহের পর্যালোচনার পর আজ IMF আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে IMF এর গবেষণা বিভাগের উন্নয়ন সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান ক্রিস পাপার জর্জিও সহ অন্য 9 সদস্য উপস্থিত ছিলেন। মিশন প্রধান ক্রিস পাপার জর্জিও বলেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠেয় IMF বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা হবে। এ বৈঠক হবে 21 থেকে 26 এপ্রিল। জানাবো প্রবাসের খবর। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সলিডারিতে আজি ফ্রান্স সাফ। রবিবার প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দ্রুত এ যুদ্ধ ও বর্বর হত্যাযোগ্য বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে গাজায় গণহত্যা বন্ধ সহ ইসরায়েলি আগ্রাসন বিরোধী নানান স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সংহতি জানান মানুষজন। সাফ প্রেসিডেন্ট নয়ন এনকের পরিচালনায় কর্মসূচিতে বাংলাদেশিদের পাশাপাশি ফরাসি সহ বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আয়োজক সংগঠন সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, বিশ্ব মানবিকতার জয় হোক। এছাড়া
তিনি কর্মসূচি সফলে সার্বিক সহযোগিতার জন্য সাফের সকল সদস্য ও স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংযুক্ত আরব আমিরাত যুবদল ও প্রাদেশিক যুবদলের যৌথ উদ্যোগে ৫৫তম স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান আকিব। আনোয়ার হোসেন ও সজীব গাজীর যৌথ সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার আহাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন আলহাজ রফিকুল আলম রফিক। প্রধান বক্তা ছিলেন শাহেদ আহমেদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন বাবু নীল রতন দাস। অনুষ্ঠানে জামাল কন্ট্রাক্টর, ইসামত আলী, তরিকুল ইসলাম, সেলিম আজাদ, মোস্তফা চৌধুরী, হুমায়ুন কবির সুমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।